হ্যালো, আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ব্যাপনের হার নির্ণয় করা। ঠিক আছে, সো দুইটা গ্যাস দেওয়া থাকবে এন্ড সেখানে বলবে যে দুইটা গ্যাসের মধ্যে ব্যাপনের হারের তুলনা করো, কোনটার বেশি আর কোনটার কম। সো এই টপিকটা আজকে আমরা কুইক রিভিশন করব। সো এই টপিকের মধ্যে যা যা আছে, যত টাইপের হইতে পারে সবগুলোকে আমরা একটু সামারাইজ করে ফেলবো খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, সো আমাদের টপিকটা হচ্ছে যে ব্যাপনের হার নির্ণয়। সো এই ব্যাপনের সূত্রটা আমরা নর্মালি ব্যাপন এবং নিঃসরণ দুইটা ক্ষেত্রেই আসলে ইউজ করতে পারি। হ্যাঁ, নিঃসরণের ক্ষেত্রে এটা ভালোভাবে ইউজ করা যায় আলটিমেটলি। সো এখন দেখো আমাদের এখানে বেসিক্যালি যেই ব্যাপারটাকে বুঝতে হবে, একটু এখান থেকে কিছু এমসিকিউ চলে আসে যে ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্যটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা। সো প্রথমত দেখো যে ব্যাপন আসলে কি। ব্যাপন হচ্ছে যে কোনো একটা উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গাতে কোনো কিছু ছড়ায় পড়া। ঠিক আছে, আচ্ছা। তো কি এটা হচ্ছে কোনো যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কোনো কিছু ছড়ায় পড়া, এবং এটা একটা স্বতঃস্ফূর্ত গমন। পরীক্ষায় তোমার কিন্তু কোশ্চেন চলে আসবে নিচে কোনটা স্বতঃস্ফূর্ত, ব্যাপন নাকি নিঃসরণ। ঠিক আছে, ব্যাপনটা স্বতঃস্ফূর্ত, কারণ ব্যাপনটা অটোমেটিক হয়। নিঃসরণের জন্য কিন্তু চাপ দেওয়ার দরকার হয়, যেখানে চাপ নাই সেখানে কিন্তু নিঃসরণ হবে না। ঠিক আছে, তো স্বতঃস্ফূর্ত বললে কিন্তু ব্যাপন হবে। ওকে, আর নিঃসরণ কি? নিঃসরণ হচ্ছে উচ্চ চাপের কোনো জায়গা থেকে নিম্ন চাপের জায়গাতে চলে যাবে একটা সরু ছিদ্র পথে। ঠিক আছে, এক্সাম্পল কি হতে পারে ভাই? নিঃসরণের একটা এক্সাম্পল দিলে, আমরা ছোটবেলায় বেলুন ফুলাইতাম না? সো বেলুনের কোনো একটা জায়গায় যদি ফাইটা যেত, ওইখান থেকে দেখতে সজোরে বাতাস বের হয়ে আসতেছে। কেন? কারণ বেলুনের ভিতরে তোমার বাতাসের চাপ বেশি, বাইরের চাপ কম, তো সরু ছিদ্রপথ দিয়ে সজোরে বাতাসটা বের হয়ে আসে, এটাই হচ্ছে নিঃসরণ। ঠিক আছে, আর ব্যাপনের এক্সাম্পল কি ভাই? এই যে তুমি যে পারফিউম মারো না, পারফিউমের যে স্মেলটা সারা ঘরের মধ্যে ছড়ায় পড়ে, এটাই হচ্ছে তোমার ব্যাপন। ঠিক আছে, ব্যাপন এখন ব্যাপন কি শুধুমাত্র গ্যাসের জন্য হয়? নিঃসরণ অনলি শুধুমাত্র কি? শুধুমাত্র গ্যাসের জন্য হবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, নিঃসরণ কঠিন বা তরলের জন্য পসিবল না, কিন্তু ব্যাপনটা কিন্তু কঠিন তরলের জন্য পসিবল। দেখবা আমরা হচ্ছে ওই যে নীল ইউজ করি না কাপড়ের মধ্যে, সো যখন আমরা ইয়ার মধ্যে রাখবো, মানে বালতির মধ্যে ছেড়ে দিই, তখন কিন্তু পুরো বালতি কালারটা চেঞ্জ হয়ে যায়। বা কোনো একটা রং যদি আমরা পানির মধ্যে মানে ছেড়ে দিই, রংটা কিন্তু সারা পানির মধ্যে ছড়ায় পড়ে। ঠিক আছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্যাপন। ঠিক আছে, এটা একটা ব্যাপন। সো ব্যাপনটা কিন্তু তিনটার জন্যই হইতে পারে। কঠিনের জন্য হইতে পারে, কঠিন বস্তু রাখলা, আস্তে আস্তে সবকিছু ছড়ায় পড়লো আশেপাশে। হ্যাঁ, আচ্ছা। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট, চাপের উপর কিন্তু নির্ভর করে না, কারণ অনেক জায়গায় চাপ না থাকলেও ব্যাপন হইতে পারে, বাট নিঃসরণের জন্য কিন্তু অবভিয়াসলি চাপের প্রয়োজন হবে। হ্যাঁ, তবে এটা সবার জন্য সত্য যে চাপ যদি বাড়ে ব্যাপন বেড়ে যাবে, চাপ যদি বাড়ে নিঃসরণও বেড়ে যাবে। ঠিক আছে, সো এটা যদি আমরা বুঝে যাই, এরপরে আমাদের বেসিক্যালি আলোচনা হচ্ছে যে আমাদের গ্রাহামের সূত্র নিয়ে, যে উনি হচ্ছে দুইটা গ্যাসের মধ্যে কম্পেয়ার করার জন্য সূত্র দিছে। ঠিক আছে, এটাকে আমরা বলি গ্রাহামের সূত্র। ঠিক আছে, আমাদের সূত্রটার নাম কি? গ্রাহামের সূত্র। সূত্রতে কি বলা হয়েছে দেখো, সিম্পল এক্সাম্পল। মনে করো যে তোমাদের মধ্যে তোমার কোন বন্ধুটা সবচেয়ে বেশি মানে চোরাচুরি করতে পারে, যার ওজন আলটিমেটলি কম, তাই না? যে অনেক বেশি, ধরো যার ওজন অনেক বেশি। ঠিক আছে, বা আমরা যাকে হেলদি বলি, তো সে কি অত জোরে দৌড়াইতে পারে বা জোরে জোরে চোরাচুরি করতে পারবে? যার ওজন একটু পাতলা হয় বা যার ওজন একটু কম হয়, ভর একটু কম হয়, সে কিন্তু সহজে দৌড়াদৌড়ি করতে পারে, তাই না? তার মানে গ্যাসের ক্ষেত্রে সেম, যেই গ্যাসের আণবিক ভরটা কম, ওটা সহজে ছোটাছুটি করতে পারে, তার মানে ওটার ব্যাপনের হারটা বেশি। ঠিক আছে, আর যেই গ্যাসের আণবিক ভরটা বেশি, ওটা সহজে ছোটাছুটি করতে পারে না, তার মানে ওটার ব্যাপনের হারটা কম। বোঝা গেছে? তার মানে গ্রাহাম যেটা বলছে, গ্রাহাম বলছে যে মনে করো যে স্থির চাপ ও তাপমাত্রা এই দুইটা জিনিস স্থির থাকবে তাপমাত্রায়। ঠিক আছে, তাপমাত্রায় কি হবে? যে কোনো গ্যাসের ব্যাপনের হার আর সমানুপাতিক হবে √1/√m। ঠিক আছে, তার মানে গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ তার যদি আণবিক ভর বেশি হয়, ব্যাপনের হার কম হবে। আণবিক ভর যদি কম হয়, তাহলে ব্যাপনের হারটা বেশি হবে। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? ওকে ওকে, সো এটার জন্য কন্ডিশন কি ভাই? কন্ডিশন হলো স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় দুইটা স্থির থাকা লাগবে। ওকে, তো এখান থেকে দেখো আমরা একটা সমীকরণ, একটা ইকুয়েশন বানাতে পারি। সেটা হলো কি? দেখো যে R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু হচ্ছে √M2 ডিভাইডেড বাই M1। হ্যাঁ, কিভাবে আসছে দেখো, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক না, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হবে বলতো? যে যেহেতু R2 উপরে, তাহলে M2 হবে নিচে, R1 নিচে, তাহলে M1 হবে কি? উপরে। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? আচ্ছা, সো এইটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করা লাগবে। এখন এটার সাথে সাথে আরো কতগুলো ইকুয়েশন এখানে বানানো যায়। কিরকম একটু খেয়াল করি আমরা। মনে করো যে ব্যাপন আসলে কি? ব্যাপন মানে হচ্ছে কোনো কিছু ছড়ায় পড়া। সো আমি এখানে ধরো একটা গ্যাসকে রাইখে দিলাম, একটা পারফিউম হলাম, পারফিউমটা কিন্তু
ছড়াইতে থাকবে। দেখো তো কিভাবে ছড়াইতেছে, সে উপরে যাচ্ছে, এদিকে ছড়াচ্ছে, এদিকে, মানে 3D ত্রিমাত্রিক ভাবে ছড়াইতেছে। তার মানে সে কিন্তু একটা আয়তন বরাবর ছড়াইতেছে, তাই না? সো আয়তন বরাবর যদি ছড়াইতে থাকে, তাহলে দেখো ব্যাপনের হার বলছি, যখনই আমরা হার বলি তখন সেখানে কি চলে আসে বলতো? ব্যাপনের হার বললে সেখানে টাইম চলে আসে না নিচে, আর উপরে কি থাকবে? উপরে ভলিউম। তার মানে আয়তন বাই হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে বাই কি, এটা হচ্ছে আয়তন, এটা কি আয়তন। ঠিক আছে, তো এই ফর্মুলাটা কিন্তু এখানে আমরা কাজে লাগাইতে পারি। এন্ড এটা কাজে লাগে কি কি বের করা যায় এখান থেকে একটু খেয়াল করো। আমরা যদি এখান থেকে কতগুলো জিনিস বের করা যায়, দেখো আমি বললাম R2 ডিভাইডেড বাই R1, এটাকে কি লেখা যাবে দেখো তো? এটাকে লেখা যাবে V2 ডিভাইডেড বাই হচ্ছে V2 ডিভাইডেড বাই T2, আর এটা কি V1 ডিভাইডেড বাই হচ্ছে কত? T1। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এরকম হয়ে যায়, যে ধরো টাইম সেম, ভাই আমার কি টাইম সেম, তাহলে T2 ইকুয়াল টু T1, টাইম যদি সেম হয়ে যায়, অনেক কন্ডিশনে তোমার টাইম সেম দিবে। টাইম সেম হয়ে গেলে কি হবে দেখো? R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু, দেখো কত আসবে, এটা চলে যাবে কাটাকাটি, কারণ দুইটাই সমান। তাহলে এখানে থাকবে, দেখো এখানে আছে V1, আর উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে V2। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ইকুয়েশনটা কি আমাদের মনে থাকবে? এটা থাকবে, এটা। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে বের করা যায়, দেখো যদি, হ্যাঁ আচ্ছা, সেম ভাবে, হ্যাঁ, যে R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু কত লেখা যায়? V2 ডিভাইডেড বাই T2, V1 ডিভাইডেড বাই T1। হ্যাঁ, যদি এরকম হয় যে আমাদের V2 ইকুয়াল টু V1, আয়তন যদি সমান হয়ে যায়, তখন কি হবে ভাই? তখন হবে R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু, দেখো তো এখানে দেখো এই T1 উপরে চলে যাবে, T1 ডিভাইডেড বাই হচ্ছে T2। বুঝাই গেছে? ফর্মুলাটা কি বুঝাই গেছে? আচ্ছা, তাহলে দেখো তো এখানে আরো দুইটা ফর্মুলা অ্যাড করতে পারি কিনা। এর ফর্মুলাগুলো কি? যে V2 ডিভাইডেড বাই V1, ঠিক আছে, ঠিক আছে, যখন কি, যখন আমাদের কি হবে, T1 আর T2 সমান হয়ে যাবে। ওকে, আবার এখান থেকে কি লেখা যায়, যে T1 ডিভাইডেড বাই T2 যখন আমাদের কি হবে, V1 ইকুয়াল টু কত? V2 হয়ে যাবে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এখানে আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করা যায়। কি জিনিস অ্যাড করা যায় বলো তো? আমরা একটা জিনিস পড়ছিলাম যে দেখো যেই গ্যাসের আণবিক ভর বেশি হবে, ওই গ্যাসের কি ঘনত্ব বেশি হবে না? তার মানে কি আণবিক ভরের সাথে ঘনত্বের সম্পর্ক অনেকটা সমানুপাতিক সম্পর্ক না? তাহলে এই জিনিসটাকে দেখো এইভাবে লেখা যায়, যে এটাকে লেখা যায় D1 ডিভাইডেড বাই হচ্ছে D2। বুঝা গেছে? তাহলে দেখো একটা লাইনে আমি সবগুলো ফর্মুলা একবার রিভিশন করে ফেললাম। ঠিক আছে, এইটা যদি মনে রাখতে পারো, এখানে আটকানোর মতো তোমার আসলে কোনো কিছু নাই, তুমি জাস্ট ফর্মুলাগুলো ঠিকঠাক ইউজ করবে, এটাই হচ্ছে তোমার টার্গেট। ঠিক আছে, তো সব ফর্মুলা এখানে দেখো, সব ফর্মুলা একদম দেওয়া আছে। R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু কত? রুট ওভার অফ M1 বাই M2 রুট ওভার D1 বাই D2। এই যেহেতু M আর D দুটাই ব্যস্তানুপাতিক, এরপরে কি হবে? V2 ডিভাইডেড বাই V1 যখন T1 আর T2 সমান হবে, আর T1 বাই T2 যখন হচ্ছে V1 ইকুয়াল টু V2 হবে। বুঝা গেছে? এই জিনিসগুলো ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলে হয়ে যাবে। এখান থেকে আরেকটা ছোট জিনিস চেঞ্জ করা যায়, যেমন কি আয়তন থেকে দূরত্ব চলে আসতে পারে। এটা আমরা একটা ম্যাথ করাইতে যে তোমাকে দেখাই দিব এখানে। হ্যাঁ, এবার আসো আমরা এখান থেকে ম্যাথ সলিউশন করি। আমাদের এখানে দুই তিনটা এমসিকিউ আছে, এমসিকিউ গুলো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এখান থেকে চলে আসতে পারে। এখানে দেখো প্রথমে বলছে 1 নম্বর এমসিকিউ, কোন গ্যাসের ব্যাপনের হার বেশি? তো ভাই ব্যাপনের হার কার বেশি হয়? যার হচ্ছে আণবিক ভর সবচেয়ে কম। এবারে আণবিক ভর বের করো, আণবিক ভর কার সবচেয়ে কম হয়? এটা হচ্ছে 17, তাই না? আমরা বের করতে জানি। এটা 16 দুগুণে 32, এটা হচ্ছে 14 দুগুণে 28, এটা হচ্ছে 2। তাহলে কার বেশি হবে? সবচেয়ে নাইট্রোজেনের। আচ্ছা, ওকে, তাহলে ক্রমটা কেমন হবে বলো তো? সবচেয়ে বেশি হবে কি? হাইড্রোজেনের। এরপরে হাইড্রোজেনের পরে কার হবে বলো? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার পরে কার হবে বলো? এই ক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্রম দিয়েও তোমার চলে আসতে পারে। নাইট্রোজেন। নাইট্রোজেনের পর কার হবে? সবচেয়ে অক্সিজেন। ঠিক আছে, সো এগুলো একটু প্র্যাকটিস করে নিবা, এগুলো দরকার। কোনটির ব্যাপনের হার বেশি? দেখো অপশনগুলো একটু চেক করো, কি কি অপশন আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাইট্রোজেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাইট্রোজেন। ওকে, সো এখানে দেখো টেম্পারেচার সেম আছে আর অপশন অক্সিজেন আছে। আচ্ছা, এবার দেখো দুইটা কথা মাথায় রাখবা, আণবিক ভর যার কম তার ব্যাপনের হারটা কিন্তু বেশি। তাহলে এখানে দুইজনের মধ্যে আণবিক ভর কার কম? ওর হচ্ছে 32 আর ওর হচ্ছে কত? 28। তার মানে অবভিয়াসলি সেটা নাইট্রোজেন হবে। ব্যাপনের হার বেশি বলছে না, তাহলে নাইট্রোজেন হবে আইদার 3 অথবা আইদার 4। এখন একটা কথা মনে রাখো, দেখো টেম্পারেচার বাড়াইলে কি ব্যাপনের হারটা বেড়ে যায়? টেম্পারেচার বাড়ানো মানে হচ্ছে তুমি চাপ বাড়ায় দিতেছো, আর চাপ বাড়াইলে কি হবে? অণুগুলো আরো বেশি ছোটাছুটি করবে, তাই না? সো তখন কি হবে? তখন ব্যাপনের হারটাও বেড়ে যাবে। তার মানে যেখানে টেম্পারেচার বেশি, তাহলে অপশন এইটা অথবা এইটার মধ্যে কোনটা হবে? এটা এই অবভিয়াসলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের কি হবে? ব্যাপনের হারটা বেশি হবে। ক্লিয়ার? বুঝা গেছে? আর এটা তো আমরা পাইছি হাইড্রোজেন। হ্যাঁ, অপশনগুলো খেয়াল করবা, অনেক সময় কিন্তু বলতে পারে কোনটির কম। ঠিক আছে, ওকে।
এবার আসো এখান থেকে আমরা কিছু ম্যাথ সলিউশন করব, তাহলে আমাদের মোটামুটি বেসিক পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে দেখো আমাকে বলছে উদ্দীপকে এ বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, আচ্ছা এখানে আনফরচুনেটলি আমরা একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, এটা একটু খেয়াল রাখবে ভাই, খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো এই কন্ডিশন, এটার জন্য একটা কন্ডিশন ছিল, ঠিক আছে, এটার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে কন্ডিশন। এই যে এই ফর্মুলা আমরা এখানে এই যে ফর্মুলাগুলো লিখছি না, এটার জন্য কন্ডিশন হচ্ছে এটা। আবার এখানে দেখো যদি 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 চাপ স্থির না হয়, চাপ স্থির না হলে ফর্মুলাটা কি হবে, R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার অফ, আমরা জানি কি M1 ডিভাইডেড বাই M2 ইনটু, দেখো তো চাপ বাড়লে কি ব্যাপনের হারটা বেড়ে যায় না, ঠিক আছে, তার মানে ব্যাপনের হারের সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক, তার মানে R2 যদি উপরে হয় P2 উপরে হবে, R1 নিচে হলে P1 নিচে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এইটা ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, বুঝা গেছে। আমরা একটা কাজ করি, এটাকে একটু এই দিকে একটু নিয়ে আসি। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সো এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা, তবে হ্যাঁ এখানে একটা কন্ডিশন তো অবভিয়াসলি আছে, সেটা হলো কি এখানে কে কনস্ট্যান্ট থাকবে, টি কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখ। এবার আসো আমরা এখান থেকে সলিউশন করি আমাদের যে ম্যাথটা আছে। এখানে আমাদের বলছে দেখো যে এ 27°C তাপমাত্রা, চাপ দেওয়া আছে, ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এটা দেওয়া আছে। বলছে উদ্দীপকে এ এবং বি গ্যাসের মধ্যে কোনটি ব্যাপনের হার বেশি, তার মানে দুটোরই আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে। সো আণবিক ভরটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো আণবিক ভর বের করার জন্য আমাদের ওই যে ফর্মুলা ইউজ করতে হবে, কোনটা, পিভি ইকুয়াল টু কত, যে পিভি ইকুয়াল টু কত, এন আর টি, তাই না। আচ্ছা এখান থেকে এনটাকে ভাঙলে তো আণবিক ভরটা বের হয়ে যায়, তাহলে পিভি ইকুয়াল টু কত, ডব্লিউ বাই এম আর টি। হ্যাঁ, ওকে, সো এখান থেকে দেখো এম ইকুয়াল টু কত, ডব্লিউ আর টি ডিভাইডেড বাই হচ্ছে পিভি। এখন এককগুলো কিভাবে বসাবো, সিম্পলি বসা দাও। দেখো পি এর মান কত, 760 1 এটিএম হয়, ঠিক আছে। তো আমি এটিএম এ বসাবো, তাহলে 1 বসাইলাম, ঠিক আছে 1। আর ভি এর মানটা কত বসাইলাম, ভি এর মানটা হচ্ছে 0.3। হ্যাঁ, আচ্ছা 1 কিভাবে আসলো আমি একটু লিখে দিই। পি এর মান হচ্ছে 760 mm, হ্যাঁ, এইচ জি, এটাকে আমি 1 এটিএম লিখতে পারি, 1 এটিএম লিখতে পারি, ক্লিয়ার। আর এটাকে লিটারে নিয়ে গেলাম, ভি এটাকে কিসে নিয়ে গেলাম, 0.3 লিটারে নিয়ে গেলাম। লিটার নিয়ে গেলে দেখো এটা গ্রাম দেওয়া হচ্ছে 0.5। আচ্ছা আর এর মান কিসে বসাবা, যেহেতু লিটার আর এটিএম এ বসাইছো 0.082, আর টি হবে কত, টি হবে হচ্ছে 300। এখান থেকে দেখো তোমার এম এর মানটা চলে যাচ্ছে, এটা কার মান, এম এ এর মান। ওকে, এম এ এর মানটা চলে আসবে, আমি একটা বের করে দেখাবো, বাকিটা তোমরা করবা, ঠিক আছে। 0.5 ইন্টু 082 ইন্টু 300 ডিভাইডেড বাই 1 ইন্টু 0.3, 0.5 41, তাই না, 41 গ্রাম পার মোল বের হয়ে গেছে। ওকে, আরেকটা বের করে দিই, যেহেতু আমাদের অলরেডি সব করেই ফেলছি, আর তো বাকি নেই কিছু। আচ্ছা এমবি বের করি, এমবি বের করি। ওকে, এমবি ফর্মুলা হবে কত, ডব্লিউআরটি ডিভাইডেড বাই হচ্ছে কত, পিভি। হ্যাঁ, তাহলে এখানে মানগুলো আমি বসাই, খেয়াল করো। ডব্লিউ এর মান হচ্ছে কত, 0.6। আমি সবগুলা এই 0.082 তে বসাবো, 0.082 বসাইতেছি, তার মানে প্রেসারটাকে এটিএম এ আর ভলিউমটাকে লিটারে বসাবো। আর এটা 300 দেওয়া আছে, 300 নিচে দেখো 400 ml, যার মানে 0.4। আর পি এর মানটা হচ্ছে কত, আমরা এখানে দেখো পি এর মানটা আমরা এখান থেকে সাইড নোট করে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। দেখো পি, এটা হচ্ছে বি, পিবি এর মান কত হবে, 770 কে 760 দিয়ে ভাগ করলে কিসে চলে যাবে, এটিএম এ চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 770 ভাগ হচ্ছে 760, এটার মান আসতেছে 1.01315, পুরোটাই বসাবো আমি। হ্যাঁ, তাহলে 1.01315, ঠিক আছে, এত এটিএম চলে আসলো। এবার দেখো এটা আমি ক্যালকুলেশন করে ফেলি, 0.6 ইন্টু 0.082 ইন্টু 300 ডিভাইডেড বাই 1.01315.6 1.035। ওকে, সো এটা আসতেছে কত, 36.42 গ্রাম পার মোল, ঠিক আছে, বুঝে গেছে। ওকে,
সো এইটা হচ্ছে আমাদের দুইটার মান চলে আসলো। এবার এখানে দেখো, এইবার এখানে আমাদের কাজ হচ্ছে দুটার মধ্যে কম্পেয়ার করা। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফর্মুলা কি, R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু কি রুট ওভার M1 ডিভাইডেড বাই M2। কাজ শেষ। আমরা এখানে ওয়ান টন কিছু না দিয়ে আমরা ডিরেক্টলি এ আর বি দিই, তাহলে আরো সুন্দর লাগবে, তাই না? যে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ। এখন এটা কি স্থির তাপমাত্রা স্থির চাপে? দেখো দুইটা তাপমাত্রা সেম আছে, বাট দুইটার চাপ কিন্তু আলাদা, তার মানে চাপ গুণ করতে হবে। তার মানে এটা হবে কত, পি এ ডিভাইডেড বাই হচ্ছে কত পি। এখান থেকে বের করে তারপরে দেখো কোনটা কত আসে, বোঝা গেছে? কম্পেয়ার করা যাবে, ঠিক আছে? দেখবা যে আর এর মান কত আসে। ক্লিয়ার? নাকি আমি করে দিব? আচ্ছা, করিয়ে দিই থাক। আর রুট ওভার অফ এম এর মান কত? এম এর মান হচ্ছে, আচ্ছা এম এর মান হচ্ছে 36.42, এটা হলো এম বি এর মান, ওকে। আর এম এর মান হচ্ছে কত, 41 ইন্টু পি এর মান কত? পি এর মান হচ্ছে 1, পি এর মান হচ্ছে 1। আর পিবি এর মান কত? পিবি এর মান হচ্ছে 1.0131। তাহলে দেখো আর এ ইকুয়াল টু কত আসতেছে, 0.93 আর বি, তাই না? তার মানে অবভিয়াসলি আর এ লেস দেন আর বি। কেন? কারণ দেখো এটার থেকে দশমিক গুণ, মানে একের থেকেও ছোট আর কি, একের থেকে ছোট গুণ আর কি। সো আর বিটা কি হবে, আমাদের বড় হবে। বুঝা গেছে? ওকে, এরপরে আসো পরেরটা মোটামুটি সহজ, যদি একবার ধরতে পারো। গ নম্বরের কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, যে এখানে আমাদের দুইটা গ্যাস দেওয়া আছে, এ গ্যাস আর হলো বি গ্যাস। এখানে বলছে উদ্দীপকের গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে, 70 সেন্টিমিটার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এবার চলে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এবার চলে আসতে পারে। তাহলে এ গ্যাস আর বি গ্যাস ওই যে ইকুয়েশন থেকে বের করতে হবে। তাহলে আমরা ইকুয়েশন একটু সলভ করা ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে আর ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে। তাইলে এখান থেকে দেখো কি কি তৈরি হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হলো, পানি তৈরি হলো। একটা কথা মনে রাখবে, এখানে অ্যামোনিয়াম আছে না, অ্যামোনিয়াম থাকলে দুনিয়াতে 5% কেজি সেখান থেকে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়াম গ্যাস ছাড়ার কোনো অপশন আছে কিনা তুমি আমাকে বল, আছে? অ্যামোনিয়াম যেহেতু আছে, এখানে অ্যামোনিয়া গ্যাস ছাড়া কি কোনো গ্যাস হইতে পারে? সো এখানে অ্যামোনিয়া হবে, তাহলে এই গ্যাসটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। ওকে, এরপরেরটা আসো। পরেরটা হচ্ছে আমাদের এখানে মিথানল দেওয়া আছে আর ফসফরাস পেন্টাক্লোরাইড দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো ক্লোরোমিথেন তৈরি হয়েছে, মিথাইল ক্লোরাইড, এখানে এটাও পাইলাম। আর বি গ্যাসটা কি তাইলে এখানে বলছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে একবার একটু দেখো তো ভাঙানোটা, এই যে CH3 এখানে পাইছো কিনা, খুঁজে পাইছো? ওকে, তারপরে এই যে PCl3 ছিল, এখানে দেখো এই যে PCl5 ছিল, PCl3 খুঁজে পাইছো। আর এই যে ওইসটা আছে না, এখানে ওইসটা থেকে দেখো অক্সিজেনটা মোটামুটি এখানে চলে গেছে। তাহলে দেখো তো এখানে একটা হাইড্রোজেন বাদ আছে কিনা, দেখো তো একটা হাইড্রোজেন বাদ আছে কিনা। তাহলে একটা হাইড্রোজেন বাদ আছে, এন্ড অবভিয়াসলি দেখো এখানে 5টা ক্লোরিন ছিল না, 5টা ক্লোরিন থেকে 3টা ক্লোরিন এখানে চলে গেছে, তার মানে এখানে ক্লোরিন আছে। তাহলে হাইড্রোজেনের ক্লোরিন পাইলে ভাই ওটা এখানে HCl তৈরি হবে। হাইড্রোজেন আর ক্লোরিন যদি পাওয়া যায়, দুইটা আয়ন পাই গেলে সেখানে HCl তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? যেখান থেকে ওয়েসটা বের হয়েছে, ওয়েচের ও হচ্ছে এখানে আছে, বাট এইচ এখান থেকে একটা পাইছি আমি, প্লাস এখানে Cl5, এখানে Cl3, তার মানে আরো কিছু এখান থেকে আমাদের কি ক্লোরিনও বের হয়েছে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন থাকলে ওখানে HCl তৈরি হবে। তাহলে আরেকটা গ্যাস হচ্ছে কত, HCl। বুঝা গেছে? ওকে, এখন এখান থেকে বলছে উদ্দীপকের গ্যাস দ্বয়ের কত দূরত্বে পরস্পর মিলিত হবে, দূরত্ব, ঠিক আছে? এখানে আমরা একটা কনসেপ্ট ইউজ করব, এন্ড এই কনসেপ্টটা আমি স্টার্টিং এ একটু আলোচনা করি নাই, ইচ্ছে করি, যাতে এখানে করলে তোমার কিছু মনে থাকে, ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে কি, দেখো এখানে তোমাকে দূরত্ব বের করতে বলছে, কিন্তু স্টার্টিং এ কখনো দূরত্ব নিয়ে আলোচনা করি নাই, ঠিক আছে? ইচ্ছে করেই করি নাই, তাহলে তুমি এখানে একবারে দেখি অনেক লং টাইম ধরে এটা মনে রাখতে পারবে। সো আমরা একটা ফর্মুলা জানি যে R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু কত, B2 ডিভাইডেড বাই B1। এটা কখন ইউজ করা যায়, যখন হচ্ছে তোমার T1 আর T2 সমান হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলা কি এখানে ইউজ করা যাবে? তোমার মানে হলো ইকুয়েশন তো আসবে পাবে, তাই না? বাট এটা এখানে ইউজ করা যাবে কেন, আসলে সেটা বলিয়ে দিই। ধরো দুইটা গ্যাস একটা সময়, মানে একই সময় এখান থেকে স্টার্ট করছে না, একই সময় থেকে কিন্তু এখানে মিলিত হচ্ছে, ঠিক আছে? দেখো একই সাথে স্টার্ট করছে এন্ড একই সময়টা এসে এখানে ধরো মিলিত হয়েছে, তার মানে দুইজনের জন্য কিন্তু টাইম সেম হলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারি। আচ্ছা, কিন্তু এই ফর্মুলাতে তো তোমার ডি নাই, এটার মধ্যে ডি আছে, এভাবে একটু ক্যালকুলেট করো। R2 ডিভাইডেড বাই R1 কিন্তু আমরা এখানে জানো ভলিউম না, দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু এরিয়া সেম। আমরা আয়তন ইকুয়াল টু জানি ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স,
মানে এটাকে ডিটু লিখতে পারবা, এটাকে লেখা যাবে ক্ষেত্রফল ইনটু ডিসটেন্স। দুইটার ক্ষেত্রফল যেহেতু সমান, সো দুইটাকে আমি এ এ দিয়ে প্রকাশ করলাম। সো আলটিমেটলি দেখো এখান থেকে আমরা একটা জিনিস পাইতেছি যে r2 ডিভাইডেড বাই r1 ইকুয়াল টু হচ্ছে d2 ডিভাইডেড বাই হচ্ছে d1। বুঝা গেছে? তাহলে এই কনসেপ্টটা যদি এখানে ইউজ করি তাহলে এখান থেকে ইজিলি আমরা সলিউশনটা করতে পারবো। বুঝা গেছে? এখন আমি ধরে নিই ধরো এখানে আমি এই কিউবটা একটু আঁকবো, যে আমাদের যে কিউবটা দেওয়া আছে এই কিউবটা আঁকবো, এন্ড এখানে আমাদের দেখি এটা ডিসটেন্স গুলো আমি একটু ধরে নিই, ঠিক আছে? এই যেগুলো কিউব এই দিয়ে হচ্ছে তোমার এম এর এসেছে, এদিকে আসলে এসিএল এর আসছে, হ্যাঁ? তো দুইটার মধ্যে কোনটা হচ্ছে কম আপনি এর পর আচ্ছা যেটা এখন আমি ধরে নিই, আমি আমার মতো করে ধরে নিই যেটা থেকে এই দূরত্বে দুইটা একটা মিলিত হবে, ঠিক আছে? এই দূরত্বে এসে দুইটা মিলিত হবে, ঠিক আছে? এই দূরত্বে এসে নিজের মতো করে ধরে নিই, হ্যাঁ? কারণ যেহেতু আমরা জানি এমনি হচ্ছে তোমার অল্প, এটা একটু বেশি দূরত্বে যাবে, এটা হচ্ছে x, তাহলে বাকিটুকু কত হবে 70 - x, কেন কারণ টোটাল হচ্ছে 70। এতটুকু বুঝে গেছি কিনা বলো? কারণ এখানে আমি তো বলছি কত দূরত্বে যায় কি হবে মিলিত হবে, তাহলে আমি ডিসটেন্সটা নিজের মতো ধরে নিলাম, এটা x, এটা হবে 70 - x। এবার আসলে ফর্মুলাটা আমি ইউজ করে দিই। দেখো এখানে কি লেখা যায় যে r2 ডিভাইডেড বাই r1 ইকুয়াল টু লেখা যাবে যে আমাদের কত d2 ডিভাইডেড বাই d1, কিন্তু এখানে কি r2 r1 এর মান দেওয়া আছে নাই, তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করতে পারি? এটার সাথে আরেকটা ফর্মুলা ইউজ করা যায়, কারণ কত m1 যখন r2 উপরে থাকে তখন m1 উপরে আর m2 কোথায় নিচে পাই। কেন আমি এটা বসাইলাম ভাই? এটা এই কারণে বসাইছি কারণ দুইটারই হচ্ছে m1 m2 আমি জানি, সো এটাকে আমি 1 আর এটাকে আমি 2 ধরি, দ্যাট মিন এটার m1 কত, m1 হচ্ছে লেখা 17, ঠিক আছে? আর এটার m1 কত, এটার m2 হচ্ছে কত 36.5, ঠিক আছে? এবার এখানে দেখো বসায় দিলে তুমি সব বের করতে পারবে। এখন বলো d2 এর মান কত, d2 এর মান কত হবে? এটাকে যদি 1 ধরতেছি তাহলে এটার যে ডিসটেন্স সেটাকে আমি ধরলাম d1, আর এই বাকি যে ডিসটেন্স এটাকে আমি ধরলাম হচ্ছে d2, ঠিক আছে? 1 টা বুঝছো, মানে এই দিকে গুলোকে 1 আর ওই দিকে গুলোকে আমি 2 ধরছি। তাহলে d2 এর মান কত? d2 এর মান হচ্ছে আমাদের 70 - x, কত 70 - x, আর d1 এর মান হচ্ছে কত x। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো ভাই, এই কোশ্চেন মাথায় আসতে পারে, যদি এটা মাথায় আসার কথা না, অনেকের মাথায় আসবে যে কেন ভাই এখানে আমি x কেন করলাম, আমি d1 আর d2 দিয়ে করলাম, মানে করতে পারলাম না কেন? তাই এটা একটা ইকুয়েশন না, একটা ইকুয়েশন যদি d1 আর d2 দুইটাই যদি তোমার অজানা থাকে তুমি বের করতে পারবে না। এই জন্য আমি কি করছি দেখো, আমি যখন x ধরে নিলাম তখন আমার শুধুমাত্র x টাই অজানা, বাকি সবকিছু কিন্তু জানা, কিন্তু এই উপরের ইকুয়েশনে কিন্তু আমাদের d1 আর d2 দুইটাই কিন্তু অজানা, ঠিক আছে? তো এগুলোকে বলে সহজ করে নেওয়া, হ্যাঁ? আপনার তো টোটাল ডিসটেন্স দেওয়া আছে, আমি এটাকে x করে দিলাম, তাতে সহজ হয়। এবার ভাগ করতে কোনটা আসে 70/x - 1 ইকুয়াল এটার মান বসলে তোমার মানটা বের হয়ে যাবে, কত হবে? এই মানটা পুরোই বসায় দিতে হবে। এমন মান হচ্ছে 17, এখন মান হচ্ছে 34.5, ঠিক আছে? তো এই দিকে একটা ভ্যালু চলে আসবে, ভ্যালুতে অতিরিক্ত দেখো কত আসে, তোমার 17 ডিভাইডেড করে হচ্ছে 34.5, সো অলমোস্ট 0.68, ঠিক আছে? 25 পাবে। এবার দেখো 70/x ইকুয়াল টু এটা শুধু 1.685, এখান থেকে x ইকুয়াল টু কত 70/1.685, একচল্লিশ পয়েন্ট সিক্স জিরো, বুঝা গেছে? তাহলে আমি বলতে পারি অ্যামোনিয়া গ্যাস থেকে এত সেন্টিমিটার, যদি তুমি সেন্টিমিটারে করতেছো সেন্টিমিটারে পাবো, সেন্টিমিটার বলতেছিলাম, সেন্টিমিটার ডিসটেন্সে যায় তার মিলিত হবে, বুঝা গেছে? ক্লিয়ার? আর বলছিলাম না যে NH3 এটা যেহেতু পারমাণবিক ভর, সরি আণবিক ভর অনেক কম, সো এটা অনেক বেশি দূর যাবে। এবার আসো আমাদের লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানে টেস্ট পেপার বা যেখানে বলো খুবই কম কোয়েশ্চেন বুঝতে পারি, এবার কিন্তু চলে আসতে পারে। সো কনসেপ্টটা আমরা একটু বুঝে নিব ভালো করে। এখানে দেখো আমরা কি বলছে, একই আয়তনে অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিন গ্যাস, একই যখন আয়তন বলতে তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? দেখো আমরা এখানে দেখো একটা কি বলছে, একই তাপমাত্রা এবং চাপে একই ছিদ্র দিয়ে নিঃসরিত হতে সময় লাগে T1 আর T2 দেওয়া আছে, তাহলে দেখো তো R1, দেখো আমাদের একটা ইকুয়েশন দেন, R1 y হচ্ছে R2 ইকুয়াল টু কত হবে? অথবা আমি R2 বাই R1 চিলে R2 বাই হচ্ছে R1 T1 বাই T2, তখন যখন তাদের ভলিউম সেম হয়ে যায়, এখন বাই T1 আর T2 কে ইউজ করতে আমরা এখানে টাইম দেওয়া আছে, দেখো টাইম দেওয়া আছে,
ভলিউম সেম এটা বলি, তাহলে এখানে বলছে এক নাম্বার কোশ্চেন বলছে কোনটি ব্যাপনের হার বেশি হবে। এবার দেখো একই আয়তনের অজ্ঞাত গ্যাস যেমন ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে একটি চিত্রপট দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে এতমিন সময় গেছে, তাহলে কোনটি ব্যাপনের হার বেশি। তাহলে আমি এটা ব্যাপনের হার তৈরি করতে R2 ডিভাইডেড বাই হচ্ছে R1 এর কি করে দেখো দেখো T1 এর মানটা বসাও, T1 এর মান কত? আমি দেখো T1 হচ্ছে দেখো অজ্ঞাত, T1 হচ্ছে এটা অজ্ঞাত গ্যাসের আয়তন, ঠিক আছে, অজ্ঞাত গ্যাস অজ্ঞাত গ্যাসের টাইম হচ্ছে T1 এটা T1 এর মান হচ্ছে কত? অজ্ঞাত গ্যাস হচ্ছে 60 সেকেন্ড। আর টি হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের জন্য লাগছে কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে পুরো কত হবে? দেখো T1 60 সেকেন্ড। তাই আর করলে অবশ্যই বুঝাই যাচ্ছে ভাই, যেটা টাইম কম লাগবে ওটা আর বেশি না, কারণ ওটা কম টাইমের মধ্যে বের হয়ে গেছে, তখন এবার টাইমটা বেশি ছিল 0.08। ঠিক আছে, আবার কোনটা আমরা বলো R1 গ্রেটার দেন R2, ঠিক আছে, তার মানে অজ্ঞাত গ্যাসের ব্যাপন বেশি। এবার আছে 2 নাম্বার, 2 নাম্বার বলছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর বের করো। আণবিক ভর কিভাবে বের করবো? দেখো আমরা এখানে অলরেডি একটা ইকুয়েশন করে দিয়েছি, সেটা হচ্ছে R1 বাই অথবা যেটা বলা R2 বাই হচ্ছে কত R1 ঠিক আছে। এখন কি বলা কি বলা আমি জানি, কারণ R2 মান আমি জানি, আমরা জানি একটা একটা কত বাট দুটো মান আমি জানি, প্লাস আমাকে বের করতে হবে আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে আণবিক ভরটা দিয়ে আসে কি লেখা যায়, এটা নিক টু থাকে, তাহলে এখানে 1 হবে, এখানে কত হবে 2 হবে, এখানে বসালে কিন্তু তোমার বের হচ্ছে। এখানে বলতে অ্যামাউন্টের মান কত হবে 1 মানে হচ্ছে কি 1 কোন থেকে ধরতেছি 1 ধরতেছি, প্রথম থেকে অর্থাৎ তোকে সকল থেকে সেটা বের করতে হবে, ঠিক আছে। এটার মান কত, একটা মান হচ্ছে ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাসের জন্য কত হবে, ক্লোরিন গ্যাসের জন্য কত হবে বলো 71 না 35.5 ইনটু 2 দুইটা ক্লোরিন, ওকে। সো এখানে বসায় দিলে কিন্তু তোমার আসবে আলটিমেটলি এখান থেকে এই যে ঠিক আছে। এটা ছিল আমার আলোচনা, আশা করি ভিডিওটা অনেক বেশি কাজে দিবে। অবভিয়াসলি দেখে যাবে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কালকে বা পরশু নিয়ে আমি কি করে চলে আসবো। যদি কোনো কিছু জানা থেকে আমাকে জানবো, চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবে, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো যাতে ওরা নিয়ে দেখতে পারে।